নমস্কার, আমি সৌম্য। আপনারা দেখছেন নিউজ বাংলা। বেঞ্জামিন নেতানিয়াহু, ইসরায়েলের প্রধানমন্ত্রী, তিনি ঘোষণা করেছেন যে এবার তিনি উত্তরের দিকে অর্থাৎ লেবাননের বিরুদ্ধে যুদ্ধ করতে যাবেন। কিন্তু কোনোভাবেই যুদ্ধে জড়াতে রাজি নয় মার্কিন যুক্তরাষ্ট্র। কিন্তু কেন? হামাসের বিরুদ্ধে যুদ্ধের থেকে এই লেবাননে হিজবুল্লাহর বিরুদ্ধে যুদ্ধের পার্থক্য ঠিক কতটা, এই নিয়ে আজকে আমরা আলোচনা করব। কিন্তু তার আগে আমরা আলোচনা করব গতকাল রোববার রাশিয়ার দাগিস্তানে যে সন্ত্রাসবাদী হামলা হয়েছে সেই হামলার বিষয়ে, যেখানে হামলার দায় আইসিস স্বীকার করলেও সমগ্র পশ্চিমা মিডিয়া ইসলামিক স্টেটকে এই হামলার জন্য দায়ী করলেও রাশিয়া কিন্তু সেই কথা খুব একটা গুরুত্ব দিচ্ছে না। ঘটনা কি ঘটেছে আপনারা হয়তো ইতিমধ্যে জেনে গেছেন যে রবিবার দাগিস্তান বলে যে অঞ্চল আছে রাশিয়ার, তার মাথা চাকালা এবং দারবেন্দ, এই দুটো শহরে দুটি চার্চ এবং দুটি সিনাগগ অর্থাৎ ইহুদিদের যে উপাসনালয়, সেখানে সন্ত্রাসবাদী হামলা হয় এবং এই হামলায় 20 জন নিহত এবং 46 জন আহত হয়েছে বলে এখনো পর্যন্ত জানা যাচ্ছে। এবং রুশ পুলিশের পাল্টা আক্রমণে 5 জন তথাকথিত সন্ত্রাসবাদীও তারা নিহত হয়েছে। কিন্তু এই ঘটনার পরে যেটা হয়, রবিবার অর্থাৎ যেদিনকে হামলা হয়েছে সেদিনকেই রাত্রেবেলা আফগানিস্তানের যে আইসিস গোষ্ঠী আফগানিস্তানে সক্রিয়, যারা তালিবান সরকারের বিরুদ্ধে সন্ত্রাসবাদী হামলা চালায়, তারা এই ঘটনার দায় স্বীকার করেছে। তারা বলেছে তাদের লোকজনই দাগিস্তানে এই হামলা চালিয়েছে। কিন্তু আশ্চর্যজনকভাবে রাশিয়া আইসিসের এই দাবিকে গুরুত্ব দিতে রাজি নয়। রাশিয়ার যিনি ফরেন অ্যাফেয়ার্স কমিটির চেয়ারম্যান আছেন, ওদের পার্লামেন্ট বা ডুমার, যিনি হচ্ছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির ডুমা সদস্য এমপি, সেই লেনিড স্লাটস্কি, তিনি কিন্তু এর পেছনে আইসিসের বদলে বিদেশি শক্তির অর্থাৎ দেশের ভেতরে আইসিসের বদলে বিদেশি শক্তি অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউক্রেনের দিকে অভিযোগের তীর ছুঁড়েছেন। অন্যদিকে ফেডারেশন কাউন্সিলের চেয়ারম্যান ভ্যালেন্টিনা ইভানেভা ম্যাটাভিয়েঙ্কা, তিনি যেটা বলেছেন সেটা হচ্ছে রাশিয়াকে বাইরে থেকে যুদ্ধ করে হারাতে না পেরে ভেতর থেকে আক্রমণের চেষ্টা চলছে এবং তিনি রাশিয়ার মানুষকে সচেতন করে দিয়েছেন যে আমরা আবেগী হয়ে যেন এমন কিছু করে না দিই যাতে রাশিয়ার যে বিভিন্ন সংস্কৃতির সমাহার, এই দেশে বিভিন্ন ধর্ম সংস্কৃতির সমাহার, তার উপরে আঘাত হয় এবং শত্রুরা ঠিক এটাই চাইছে বলে তার অভিযোগ। অর্থাৎ তিনি বলতে চাইছেন যে ইসলামিক স্টেট এই হামলাটা চালিয়েছে বলে যে খবর, যে কথাটা বলা হচ্ছে এবং মুসলমানদের দিকে যে এর দৃষ্টিভঙ্গি ঘোরানো হচ্ছে, অভিযুক্ত করা হচ্ছে, এর ফলে যেন কোনোভাবেই রাশিয়াতে ইসলামোফোবিয়া না ছড়ায়, মুসলিম বিদ্বেষ না ছড়ায়, সেই সম্পর্কে তিনি সচেতন করেছেন এবং বিদেশি শক্তিকে দায়ী করেছেন যে এই ধরনের শক্তিকে দেশের ভেতর উস্কে দেশের ভেতর একটা মুসলিম বিরোধী আবহাওয়া তৈরি করে রাশিয়াকে দুর্বল করতে। এবং এইটা নিয়ে বেজায় চটেছে স্বাভাবিকভাবেই মার্কিন যুক্তরাষ্ট্র এবং তার পশ্চিমা মিত্ররা। যেমন ওয়াশিংটন পোস্ট এই নিয়ে একটি প্রতিবেদনই প্রকাশ করে ফেলেছে যে আইসিস ক্লেম করলেও এটা আইসিসকে দায়ী করা হচ্ছে না। এবং আপনারা জানেন যে এর আগে কোরাকাস সিটি মল, যেটা হচ্ছে মস্কোর ঠিক কাছেই, সেখানে একটা কনসার্টে মার্চ মাসে একটা সন্ত্রাসবাদী হামলা হয় এবং সেটাও আইসিস তার দায় স্বীকার করে। রাশিয়ার হাতে অনেকে ধরা পড়ে, মারাও যায়। কিন্তু এই আইসিসের পেছনে রাশিয়া কিন্তু তখনও মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউক্রেনের চক্রান্ত বলে দাবি করেছিল। এর আগে তাৎপর্যপূর্ণভাবে 10ই অক্টোবর অর্থাৎ
7ই অক্টোবর হামাস ইসরায়েল যুদ্ধ শুরু হওয়ার পরে 10ই অক্টোবর এই মাকাচাগলা বিমানবন্দরে, তখন আমরা খবর করেছিলাম, আপনাদের যারা দেখেন স্পষ্ট তাদের মনে আছে হয়তো, যে মাকাচাগলা বিমানবন্দরে প্রচুর মানুষ মুসলিমরা মূলত হামলা করে এবং বিমানবন্দরে যে যাত্রীরা নেমেছিল তাদের মধ্যে কারা ইহুদি আছে, ইসরায়েল থেকে এসছে, তাদেরকে খুঁজে বার করার চেষ্টা করে। রাশিয়ার পুলিশ এই মুসলিমদের বিরুদ্ধে ব্যাপক ধরপাকড় করে, প্রায় 80 জনের ওপরে আমার যতদূর মনে পড়ছে তাদেরকে গ্রেপ্তার করা হয়। সেই সময় রাশিয়া কিন্তু স্পষ্টভাবে ইসরায়েলের বিরুদ্ধে হামাসের পক্ষে দাঁড়িয়েছে, কিন্তু রাশিয়া কোনোভাবেই নিজের দেশের ভেতরে ইহুদি বিদ্বেষকে জায়গা করে দেয়নি, বা এই মুসলিম যে উগ্রবাদ যারা ইহুদিদের বিরুদ্ধে তাদেরকেও সে কোনো স্পেস দেয়নি। কিন্তু সেই সময়ও এবং এই কনসার্টে হামলার সময়ও মার্চ মাসে রাশিয়া কিন্তু বারবার আমেরিকা এবং ইউক্রেনের কথা বলেছে। শুধু রাশিয়া এমনটা নয় যে ইউক্রেনের সাথে যুদ্ধ চলছে বলে আমেরিকা বা ইউক্রেনকে টার্গেট করছে। আইসিসির যে কার্যকলাপ সেখানে যেটা দেখা যায়, তারা কিন্তু প্যালেস্তাইনের পক্ষে কখনো লড়েনি। উপরন্তু যখন ইসরায়েলের বিরুদ্ধে ইরান সোচ্চার, সেই সময় আইসিস ইরানে হামলা চালাচ্ছে এবং সাধারণ মানুষকে হত্যা করছে, মিলিটারি অফিসিয়ালদেরকে উপর হামলা চালাচ্ছে। আইসিস প্যালেস্তাইনের অন্যতম বন্ধু এই মুহূর্তে সিরিয়া, সেখানে বাশার আল আসাদ সরকারের বিরুদ্ধে সে হামলা চালাচ্ছে। এবং অনেকে যেটা মনে করেন এই আইসিস কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের একটি প্রক্সি, মার্কিন যুক্তরাষ্ট্র আনঅফিসিয়ালি এই আইসিসকে দিয়ে কাজ করায়। এবার চলে আসি আমাদের নতুন করে যে যুদ্ধ শুরু করতে চলেছে ইসরায়েল। যদিও এতদিন ধরে হিজবুল্লাহর সাথে একটা লড়াই চলছিল, কিন্তু এবার ইসরায়েল যেটা বলছে 23 তারিখ নেতানিয়াহু প্রায় 14 মাস পরে প্রকাশ্যে টিভির সামনে এসছেন, হিব্রু টিভি, লোকাল টিভি, এবং তিনি বলেছেন যে এইবারে উত্তরের দিকে গাজা থেকে কিছু ফোর্সও তিনি তুলে নিচ্ছেন, আইডিএফ এর, ইসরায়েল সেনাবাহিনী তুলে নিয়ে এবার তিনি নিয়ে যাবেন উত্তরের দিকে লেবাননে, এবং লেবাননে হিজবুল্লাহর বিরুদ্ধে একটা অল আউট ওয়ার, অল আউট যুদ্ধ তিনি শুরু করবেন। এখনো পর্যন্ত যে পরিস্থিতি, তাতে নেতানিয়াহু যেটা বলছেন যে উত্তরের যা পরিস্থিতি সেটা আর সহ্য করা যাচ্ছে না, এবার এটাকে সমাধান করতে হবে। কি উত্তরের পরিস্থিতি? উত্তর ইসরায়েল থেকে হিজবুল্লাহ বা প্যালেস্তিনীয়রা যেটাকে দখলীকৃত প্যালেস্তাইন বলে থাকে, সেই উত্তর ইসরায়েল থেকে 60,000 ইসরায়েলি নাগরিককে সরে আসতে হয়েছে, তাদেরকে আভ্যন্তরীণ উদ্বাস্তু হতে হয়েছে। শুধুমাত্র তাই নয়, ইসরায়েল থেকে এই হামাস এবং হিজবুল্লাহর হামলার প্রেক্ষিতে প্রায় 5 লক্ষের মতো নাগরিক তারা ইসরায়েল ছেড়ে চলে গেছে, দেশ ছেড়ে তারা চলে গেছে। এবং ইন্টেল তার যে ইনভেস্টমেন্ট সেটা প্রত্যাহার করে নিয়েছে। ইসরায়েল একটা সংকটে আছে। এইদিকে এই সময় হাইফা বন্দরেও, আজকেও আপনি জানেন গতকালও যেটা হয়েছে, হাইফা বন্দর ভূমধ্যসাগরে যে ইসরায়েলের যে মূল যে বন্দর আছে, যার মধ্যে দিয়ে ইসরায়েলের সাহায্য আছে, সেই হাইফা বন্দরেও কিন্তু লাগাতার হামলা চালাচ্ছে। কারা চালাচ্ছে? হুতিরা চালাচ্ছে, হিজবুল্লাহ চালাচ্ছে। ওই দিক থেকে ইরাকে অবস্থিত ইসলামিক গ্রুপগুলো, ইরান সাপোর্টেড, তারাও হামলা চালাচ্ছে। কিন্তু এই যে হিজবুল্লাহর বিরুদ্ধে অভিযান, এই অভিযানে কোনোভাবেই সমর্থন জানাতে রাজি নয় মার্কিন যুক্তরাষ্ট্র। তার কারণ কি? তার দুটো কারণ। প্রথম কারণ হচ্ছে এই হিজবুল্লাহর বিরুদ্ধে লড়া এবং হামাসের বিরুদ্ধে লড়া দুটোর মধ্যে পার্থক্য আছে। যদি আপনি হামাসকে দেখেন, হামাস কোথায় থেকে তার কার্যকলাপ চলে, সেটা হচ্ছে গাজা স্ট্রিপ থেকে, একটা শহর। গাজার অবস্থাটা কোথায়? গাজার একদিকে অর্থাৎ বাঁ দিকে হচ্ছে ভূমধ্যসাগর। সেই ভূমধ্যসাগরে সবসময় টহল দেয়, কড়া নজরদারিতে রাখে ইসরায়েলি নৌসেনা। তার একদম দক্ষিণে ছোট্ট একটা করিডোর আছে, সেটা হচ্ছে রাফা বর্ডার।
যেটা হচ্ছে মিশরের সাথে বর্ডার। মিশর একটি নিরপেক্ষ দেশ বা বলা যেতে পারে ইসরায়েলের পক্ষের দেশ, সে কোনোভাবেই হামাসকে এই গাজা ভূখণ্ডে কোনো সাহায্য করে না। এবং তার বাকি দিকগুলো, উত্তর দিক এবং তার যে ডান দিকটা আপনি যদি দেখেন, তাহলে সেই দিকটা হচ্ছে পুরোটাই ইসরায়েল দিয়ে পরিবেষ্টিত এবং পুরোটা পাঁচিল দিয়ে ঘেরা, যে পাঁচিলে কাঁটাতার, সিসিটিভি ইত্যাদি লাগানো। এরকম একটা পরিস্থিতিতে অস্ত্র জোগাড় করা, অস্ত্র বানানো, টানেল বানানো, উপরে স্যাটেলাইট ঘুরছে, নজরদারি চালাচ্ছে, তার মধ্যে দিয়ে হামাসকে অস্ত্র জোগাড় করতে হয়েছে, অস্ত্র বানাতে হয়েছে, টানেল খুঁড়তে হয়েছে। ওইটুকুনি জনসংখ্যা নিয়ে, প্রায় 20 লাখের মতো জনসংখ্যা, সেই জনসংখ্যা নিয়ে পৃথিবীর অন্যতম একটা শক্তিশালী রাষ্ট্রের বিরুদ্ধে তারা লড়ছে। এখনো পর্যন্ত যে হামাস লড়ছে, এটাই আগামী দিনে সমর বিজ্ঞান বা সামরিক ইতিহাস নিয়ে যারা গবেষণা করে তাদের কাছে একটি গবেষণার বিষয় হবে, বিস্ময়ের বিষয় হবে। কিন্তু হিজবুল্লাহর সাথে ব্যাপারটা সেরকম নয়। হিজবুল্লাহ লেবাননের অন্যতম একটি শক্তিশালী সংগঠন। লেবাননের সাথে সরাসরি বর্ডার আছে সিরিয়ার যে সরকার, বাশার আল আসাদ সরকার, যদিও সে অনেক দুর্বল হয়েছে গৃহযুদ্ধের কারণে, এখনো যেটা চলছে, যদিও সে অর্থনৈতিকভাবে অনেক কোণঠাসা, তার অর্থনীতি ভেঙে পড়েছে, তবুও একটি রাষ্ট্র আছে যে প্যালেস্তাইনের পক্ষে, যে হিজবুল্লাহর পক্ষে। হিজবুল্লাহর সমর্থন পাওয়ার একটা স্কোপ আছে সিরিয়ার কাছ থেকে। যদিও সিরিয়ার সাথে ইরাকের বর্ডার আছে, ইরাকের সাথে ইরানের আছে, লেবাননটা কোথায়? ঠিক ইসরায়েলের উত্তরে, ভূমধ্যসাগরের কাছে একটি দেশ, যার সাথে ইরানের কিন্তু কোনো, বা ইরাকের কোনো ডিরেক্ট, ইরানের কোনো ডিরেক্ট আর কি বর্ডার নেই, কিন্তু তবুও সে সিরিয়া থেকে একটা সাহায্য পেতে পারে। অন্যদিকে হামাসের হিজবুল্লাহ যিনি সাধারণ সম্পাদক সায়েদ হাসান নাসারুল্লাহ, তিনি এটা বলেছেন, তাদের 1 লাখ যোদ্ধা ইসরায়েলের বিরুদ্ধে লড়ার জন্য প্রস্তুত আছে এবং এই 1 লাখ যোদ্ধা এর আগে আইসিসের বিরুদ্ধে লড়াইয়ের মধ্যে দিয়ে এবং বিভিন্ন মার্কিন মদতপুষ্ট গেরিলাদের বিরুদ্ধে সিরিয়াতে লড়াইয়ের মধ্যে দিয়ে তারা অভিজ্ঞতা অর্জন করেছে। অর্থাৎ এরা অভিজ্ঞ যোদ্ধা, 1 লাখ, আনকরা যোদ্ধা নয়। শুধুমাত্র তাই নয়, ইসরায়েল যখন ঘোষণা করেছে যে তারা এই যুদ্ধটা করবে লেবাননে, তখন অন্যান্য দেশে, আফগানিস্তান, পাকিস্তান, ইয়েমেন, ইরাক, বিভিন্ন দেশের যে গেরিলা যোদ্ধারা আছেন, তারা কিন্তু হিজবুল্লাহ বাহিনীতে যোগ দেওয়ার কথা বলেছে। যদিও সায়েদ নাসারুল্লাহ বলেছেন যে আমাদের অনেক বাহিনী আছে ভাই, তোমাদের এখন লাগবে না, কিন্তু আমরা খুব খুশি হয়েছি, এটা হচ্ছে তার স্টেটমেন্ট ছিল। এবং এই 1 লাখ বাহিনী ছাড়াও যেটা বিশেষজ্ঞরা যেটা মনে করেন, সেটা হচ্ছে যে এই হিজবুল্লাহর কাছে 1.5 লক্ষ থেকে 2 লক্ষের কাছাকাছি মিসাইল আছে। এবং ইসরায়েল, মাফ করবেন, হিজবুল্লাহ সফলভাবে সম্প্রতিকালে কামাকাজি ড্রোন এবং বিভিন্ন মানববিহীন যান দিয়ে বর্ডারে কিন্তু ইসরায়েলের উপর হামলা সফলভাবে চালিয়েছে। সুতরাং হামাসের মতো ব্যাপারটা তো সহজ হবে না। ইসরায়েলের রিগম্যান ইউনিভার্সিটি ইনস্টিটিউট ফর কাউন্টার টেররিজম বলছে যে এই হিজবুল্লাহর ক্ষমতা আছে প্রত্যেক দিন 3000 মিসাইল ফায়ার করার। এবং এইটা যদি সে করে, মাথায় রাখবেন 1.5 লাখ থেকে 2 লাখ মিসাইল আছে, প্রত্যেক দিন 3000 করে সে ফায়ার করতে পারে। যদি এটা করে, তাহলে আয়রন ডোমের সেই ক্ষমতা নেই এটাকে ঠেকাবার, এবং তার দফা রফা হয়ে যাবে আয়রন ডোমের। এবং আপনারা জানেন যে এই মিসাইলগুলো সস্তার মিসাইল, আয়রন ডোমকে চালাতে গেলে অনেক বেশি খরচা ইসরায়েলের হয়ে থাকে। সুতরাং এই যে যুদ্ধ, এই যুদ্ধে যদি একবার জড়িয়ে যায় ইসরায়েল, তাহলে হয়তো সেখানে মার্কিন যুক্তরাষ্ট্র যদি সাহায্য না করে, তাহলে ইসরায়েলের সমস্যা। সেখানে ইহুদি লবির একটা চাপ, যে পুঁজিপতিরা যারা ইসরায়েলকে সমর্থন করে, মার্কিন যুক্তরাষ্ট্র
সাথে ইসরায়েলের একটা সমস্যা হয়ে যাবে। আর যদি মার্কিন যুক্তরাষ্ট্র এই যুদ্ধে জড়িয়ে যায়, তাহলে মুশকিলটা হচ্ছে যে সামনেই নভেম্বরে ভোট মার্কিন যুক্তরাষ্ট্রে, এবং বাইডেনের অন্যতম ভোটার কুল হচ্ছে কারা? তারা হচ্ছে ইয়াং জেনারেশন, তরুণরা, যারা প্যালেস্টাইনের পক্ষে ইউনিভার্সিটিগুলোতে বিক্ষোভ করছে। তাদের ভোট ব্যাংক হচ্ছে মুসলিমরা এবং এশীয় বিভিন্ন জনগণ, যাদের একটা বড় অংশ হচ্ছে বাইডেনের এই ইসরায়েলকে সমর্থন করা নিয়ে, যুদ্ধবিরতি না করাতে পারা নিয়ে বাইডেনের ওপর খুশি নয়। সম্প্রতি এই 24 তারিখে জুনের রিয়েল ক্লিয়ার পোলিং, আরসিপি নামে একটি আমেরিকান সংস্থা, সে জানিয়েছে তাদের যে হিসাব, যে সমীক্ষা, সেখানে বলছে মাত্র 31% মার্কিন নাগরিক তাদের সমীক্ষা অনুযায়ী ইসরায়েল প্যালেস্টাইনকে কেন্দ্র করে বাইডেনের যে ভূমিকা সেটাতে খুশি, এবং 61% মার্কিন নাগরিক তারা কিন্তু বাইডেনের এই ভূমিকায় খুশি নয়। সুতরাং যদি নেতানিয়াহু বাইডেনের কথা না শোনে, যদি এই যুদ্ধে জড়িয়ে পড়ে, তাহলে একদিক থেকে নেতানিয়াহু নিজের ডোবার সম্ভাবনা আছে, কারণ অক্টোবর মাস থেকে যে যুদ্ধ চলছে, এই যুদ্ধ ইসরায়েলকে ব্যাপকভাবে অর্থনৈতিকভাবে ধাক্কা দিয়েছে। ইন্টেল তার ইনভেস্টমেন্ট তুলে নিয়েছে, অর্থনৈতিক কাজকর্ম ঠিকভাবে চালানো যাচ্ছে না, যুদ্ধের একটা বিশাল খরচ। অন্যদিকে লেবাননের কাছ থেকে সে হিউজ একটা বিশাল একটা সে প্রতিরোধ পেতে চলেছে। হামাসের মতো ব্যাপারটা এতটা সহজ হবে না। আর অন্যদিকে নেতানিয়াহু যেরকম ডুববে, সেরকমই যদি যুদ্ধে জড়ায় তাহলেও ডুববে জো বাইডেন, যদি যুদ্ধে না জড়ায় তাহলেও কিন্তু ইসরায়েলের সাথে সম্পর্ক, সেদিক থেকে একটা চাপে পড়বেন জো বাইডেন, এবং ইহুদিদেরও একটা কিন্তু বড় অংশ ভোট মার্কিন যুক্তরাষ্ট্রে আছে। কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের সমস্যাটা কি? বাইডেন তিনি যেরকম ইসরায়েলের পক্ষে, রিপাবলিকানরা তারাও কিন্তু ইসরায়েলের পক্ষে, এটা হচ্ছে একটা সমস্যা। সুতরাং বাইডেনকে ভোট না দিয়ে তারা কি রিপাবলিকানদের দেবে, যারাও ইসরায়েলকে সমর্থন করে? হয়তো যেহেতু দুজনের পলিসি সমান, ভোটাররা এরকমও ভাবতে পারেন যে ডোনাল্ড ট্রাম্প আসলেও একই কাজ করবে, কিন্তু বাইডেনকে শাস্তি দিই। বাইডেন যাতে এটা মনে রাখে যে এটা না করার জন্য সে যুদ্ধে, মানে এই ভোট যুদ্ধে সে হেরে গেছে। এই নিয়ে আপনার কি মতামত অবশ্যই আমাদেরকে জানান। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। শুভরাত্রি।